জিওডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের শুরু হতে চলেছে 40 নাম্বারের, সেই 40 নাম্বারের মূল্যায়নের জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। প্রশ্নগুলি দেখে রাখো, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি এই প্রশ্নগুলি যেগুলো এমসিকিউ এবং এসিকিউ আছে তার উত্তর সমেত আমি এখানে আলোচনা করতে চলেছি। দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। এখানে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের করতে হয়। প্রথম প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেসোপজ অবস্থিত? এখানে 4টে অপশন দেওয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এই অপশনগুলো তোমাদের দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে এবং থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের মাঝে। উত্তর হবে তোমাদের মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে। এই যে 3 নাম্বার সি উত্তরটা হবে তোমাদের। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে বলা হয়? ক্যারিবিয়ান সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে বলা হয় হারিকেন। ভূ উপগ্রহ চিত্র গ্রহণের জন্য ব্যবহৃত তরঙ্গ হলো, এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হবে, বি উত্তর হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 4 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। দুটি মুখ্য জোয়ার, একটা মুখ্য জোয়ার হয়ে যাওয়ার পর আবার মুখ্য জোয়ার আসতে সময়ের ব্যবধান হবে 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট সময় লাগবে একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জোয়ার। একটা মুখ্য জোয়ার থেকে আরেকটা গৌণ জোয়ারের সময় 12 ঘন্টা 26 মিনিট। আর একটা মুখ্য জোয়ার থেকে আবার একটা মুখ্য জোয়ার সেই জায়গাতে হতে সময় লাগবে 24 ঘন্টা 52 মিনিট। এবার চলে আসি 5 নাম্বার, যে স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বরফ মুক্ত থাকে তা হলো, এখানে উত্তর হবে উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোত ছাড়া কিন্তু বরফ গলবে না। 6 নাম্বার, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ বর্তমানে NH44, NH44, এটা হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। পরের প্রশ্ন চলে আসি আমরা, ভারতের একক বৃহত্তম প্রাচীনতম শিল্প হলো, ভারতের একক বৃহত্তম ও প্রাচীনতম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প, বি উত্তর হবে কার্পাস বয়ন শিল্প। 8 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, আমরা সবাই জানি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। 9 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে কম জনঘনত্ব দেখা যায়? কেন্দ্রশাসিত অঞ্চল এখানে যেগুলো আছে তার মধ্যে কম জনঘনত্ব দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরে প্রশ্ন 10 নম্বর, ভারতের কোন ধান উৎপাদনকে অল ওয়েদার ক্রপ বা সর্ব ঋতুর ফসল বলা হয়? অর্থাৎ কোন ধানটা সব ঋতুতেই উৎপাদন হয় এটাই বলা হয়েছে। এখানে উত্তর হবে বোরো ধান। এবার পড়ে আসি আমরা খ বিভাগে। খ বিভাগে চলে আসি আমরা। খ বিভাগের মধ্যে আছে অতি সংক্ষিপ্ত উত্তর। অতি সংক্ষিপ্ত উত্তরের মধ্যে আমরা দেখব কি কি আছে। প্রথম প্রশ্ন হলো, কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়? কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়? ট্রেড উইন্ড বলা হয়। এটা হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। আমি লিখে দিচ্ছি আয়ন বায়ু, আয়ন বায়ুকে, আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। 2 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি? আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক হলো পার্সেন্টেজ, যেটা শতাংশ আমরা বলে থাকি। ওজোন স্তরে ক্ষয় মাপার একক এর নাম কি? ওজোন স্তরে যে ক্ষয় অর্থাৎ ওজনের যে ক্ষয় মাপা হয় সেটা হচ্ছে ডবসন, ডবসন একক। ডবসন এককের মাধ্যমে আমরা ওজোন স্তরের ইংরেজিতে লিখতে হলে DOBSON, ডবসন, আর এর সংকেত হচ্ছে DU, ডবসন। গ্রান্ড ব্যাংক কিসের জন্য বিখ্যাত? গ্রান্ড ব্যাংক, এখানে সত্য মিথ্যা যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা সত্য মিথ্যা না লিখে এটা প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন এটা।
সত্য মিথ্যা না হয়ে এটা হবে ডাইরেক্ট প্রশ্ন। গ্রান্ড ব্যাংক কিসের জন্য বিখ্যাত? গ্রান্ড ব্যাংক হচ্ছে মৎস্য আহরণ ও বাণিজ্যিক মৎস্য চাষের জন্য বিখ্যাত। বাণিজ্যিক মৎস্য চাষ এবং মৎস্য আহরণ মৎস্যর জন্য মৎস্যর জন্য বাণিজ্যিক মৎস্য চাষ এবং মৎস্য আহরণের জন্য বিখ্যাত। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? পৃথিবীর যে সেন্ট্রিফিউগাল ফোর্স তার ফলে কোন জোয়ারের সৃষ্টি হয়? এটা উত্তর হবে গৌণ জোয়ার। গৌণ জোয়ার। এর পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? এটা আমরা সবাই জানি আমেদাবাদ। আমেদাবাদকে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। এবার ২০১১ সালে ৭ নম্বর প্রশ্ন, আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত ছিল? ২০১১ সাল অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল ১.৬৪%। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে। ভারতের কোথায় প্রথম স্পান পাইপ ও রেলপথের বগি তৈরির কারখানা গড়ে ওঠে? স্পান পাইপ এবং রেলপথের বগি রেলপথের বগি তৈরি হয়, এটা উত্তর হবে তামিলনাড়ুর পেরাম্বুর। পেরাম্বুর পেরাম্বুর তামিলনাড়ুর পেরাম্বুর। স্পান পাইপটা একটা পাইপ যেটা ঢালাই লোহা জাতীয়, ঢালাই যে লোহা, একটা পদ্ধতিতে তৈরি করা হয় এই পাইপ, সেটাকে স্পান পাইপ বলা হয়। ঘূর্ণন পদ্ধতিতে তৈরি করা হয় এই পাইপটা, তাই স্পান পাইপ বলা হয়। এবার ১০ নাম্বার, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। এবার আমরা দেখে নেব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ২ নাম্বারের। এখানে ৪টি প্রশ্ন করতে হয়। যেমন অশ্বক্ষাংশ কাকে বলে? শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে ঘটে? জোয়ার ভাটা সৃষ্টির ২টি প্রধান কারণ লেখো। বানডাকা বলতে কি বোঝো? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংকর ধাতু শিল্প বা সংকর লৌহ ইস্পাত কেন্দ্র বলতে কি বোঝায়? রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে ২টি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এগুলো তোমরা দেখে রাখবে। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আছে যেগুলোর মান হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন। এখানে প্রশ্ন আছে ট্রপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ৩টি প্রধান বৈসাদৃশ্য বা পার্থক্য আলোচনা করো। ট্রপোস্ফিয়ার এবং ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠের একদম প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। নিরক্ষীয় অঞ্চল সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় এবং মাছ চাষের উপর এর প্রভাব কি? অর্থাৎ মগ্নচড়াতে কিভাবে সমুদ্রে মগ্নচড়াটা সৃষ্টি হচ্ছে এবং সেখানে মাছ চাষ কি জন্য হয়, ভালো মাছ চাষ কেন হয়, সেটা এখানে আলোচনা করতে হবে। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে ৩টি পার্থক্য। এখানে সমুদ্র স্রোত থেকে প্রশ্ন, উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। ৫ নাম্বার প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের ৩টি কারণ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভারতের নগরায়নের প্রধান ৩টি সমস্যা সংক্ষেপে আলোচনা করো। নগরায়ন হতে কি সমস্যা হচ্ছে সেটা লিখতে হবে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের ৩টি প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এবার দেখো বিভাগ 'ওয়াতে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এখানে কিন্তু ৫ নাম্বারের প্রশ্ন থাকবে, ১টি প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু চিত্র ব্যবহার করতে হয়। তাই প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান প্রভাবগুলি চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। এখানে চিত্রসহ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আলোচনা করতে হবে। অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চা চাষ অথবা গম চাষ। গম চাষ অথবা চা চাষের জন্য অনুকূল পরিবেশ, দুটোর মধ্যে একটা করতে হবে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার কারণ বিস্তারিত আলোচনা করো। পূর্ব ও মধ্য ভারতে যে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে তার কারণগুলি বিস্তারিত আলোচনা করতে হবে। দেখো এখানে আমি সব প্রশ্নগুলোই আলোচনা করলাম, অর্থাৎ এমসিকিউ এসএকিউ গুলো উত্তর বলে দিয়েছি। আর এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা ভালোভাবে পড়ে নেবে এই প্রশ্নগুলো, পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।